আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় 7 মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু সংখ্যায় 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ। তৎপর অসাধু ব্যবসায়ীরা, বেড়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র্য দূরীকরণে একসাথে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের নিরন্তর উন্নতি কামনা নেপালের রাষ্ট্রপতি। নিজেরা ছাড়া আর কাউকে অনুষ্ঠান করতে না দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিবর্ণ করে তুলেছে সরকার, অভিযোগ বিএনপি। এখনো চূড়ান্ত হয়নি হজ যাত্রীদের কোটা। করোনার টিকা দেওয়ার প্রস্তুতি চলছে নিবন্ধিত 61,000 জনকে, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। বোর্ডকে দেওয়া সাকিবের ছুটির চিঠি ফাঁস। আইপিএলে খেলার বিষয়টি গুরুত্ব পেলেও তাতে শ্রীলঙ্কায় টেস্ট খেলার বিষয়ে স্পষ্ট নেই কিছুই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে চলছে, করোনায় মৃত্যুও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনায় একদিনে 30 জনের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছেন 2809 জন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। গত 2 সপ্তাহ ধরে করোনার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে 24 ঘন্টায় 25,111 জনের নমুনা পরীক্ষায় নতুন করোনা শনাক্ত হয়েছে 2,809 জনের। গত বছরের 20 আগস্টের পর এটি শনাক্তের দিক দিয়ে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,73,687 জন। সংক্রমণের পাশাপাশি করোনার মৃত্যুও বাড়ছে। একদিনে মৃত্যু হয়েছে 30 জনের। গত 73 দিনের মধ্যে এটি সর্বোচ্চ। মোট মৃত্যু দাঁড়ালো 8,720 জনে। মহামারী করোনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনগণের মধ্যে খামখেয়ালি ভাব বা শৈথিল্য ভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু স্বাস্থ্যবিধি মোটেই মানছে না, মাস্ক পরে না, হাত ধোয়ার চর্চা তো নাই, শারীরিক দূরত্ব মেনটেন করে এটা তো একেবারে বলতে গেলে নাই। এর মধ্যে এখানে সবার সমাবেশ হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, বিয়ের ধুম পড়ে গেছে। কক্সবাজার বলেন, কুয়াকাটা বলেন, রাঙ্গামাটি বলেন, পাহাড় চট্টগ্রাম, অনেক জায়গায় লুকার না। এই যদি অবস্থা হয় তাহলে তো এটা আপনি ঠেকাই দেবেন, রোগটা তো মারাত্মক ছোঁয়াচে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক ব্যবহার সহ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে আবারও রাজধানীতে অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মাস্ক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতনও করছে তারা। সোমবার রাজধানীতে 15টি স্থানে অভিযান ও সচেতনতা কার্যক্রম চালায় তারা। এর প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা মোকাবেলায় মানুষকে সচেতন করতেই তারা মাঠে নেমেছেন। জেল জরিমানা দেওয়াটা আমাদের উদ্দেশ্য না। আমরা বাইরে এসে যাতে স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা যাতে নিজে আক্রান্ত না হই এবং অপরকেও আক্রান্ত না করি, এবং আমরা যাতে সবাই মিলে সুস্থ থাকি, এই জন্য আমাদের প্রত্যেক দিন রাজধানীর 15টা স্পটে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। এই সময় বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়। তবে অনেক সাধারণ মানুষ এখনও মাস্ক ব্যবহারে উদাসীন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ফের করোনা সংক্রমণে বেড়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দামও। সার্জিক্যাল মাস্ক এবং গ্লাভসের বক্সের দাম বেড়েছে অন্তত 50 টাকা। হেড ক্যাপেরও যেন ক্রাইসিস তৈরির চেষ্টা। বিক্রেতাদের কাছে দাম বাড়ানোর নানা অজুহাত, কিন্তু ক্রেতারা নিরুপায়। মাস্ক কিনতে পান্থপথ থেকে শিক্ষার্থী মাহাদি হাসান কারওয়ান বাজারে। সংক্রমণের হাত থেকে বাঁচতে বাড়তি দামেই মাস্ক কিনতে যেন বাধ্য। আমরা প্রথমে 70-75 টাকা এরকম কিনেছি, এখন 90-95, 120 টাকা করেও নিচ্ছি। দাম বৃদ্ধি পেলে আমাদের তো মাস্ক ইউজ করতে কষ্টকর হয়ে যাবে। বরাবরের মতোই যে কোনো পণ্যের চাহিদা বেড়ে গেলেই পাইকাররা দাম বাড়িয়ে দেন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সুরক্ষা সামগ্রীর দাম নিয়েও তাই। প্রতি বক্স মাস্ক আগে বিক্রি হতো 70 টাকা, এখন দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে 120 টাকা। হ্যান্ডগ্লাভসের দাম বেড়েছে প্রতি বক্সে 50 টাকা করে। এছাড়া হেড ক্যাপের দাম বেড়েছে 5 টাকা করে। অনেক গরিব মানুষ আছে, তাদেরও পড়তে হবে, আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদেরও পড়তে হবে, কিন্তু দাম বেড়ে গেলে তো অনেকে পড়তে পারবে না। ফুটপাতে কিনতে গেলে 6 পিস করে দিত 10 টাকা, এখন তো যে এক বক্স নিলে 120 টাকা।
দাম বাড়ার কোনো যুক্তি না থাকলেও আরও বাড়তে পারে সুরক্ষা সামগ্রীর মূল্য, এমনই আভাস দোকানীদের। চাহিদার একটু বেশি, বাইরে ফেরিওয়ালারা কম, এই জন্য বাজার একটু চাহিদাটা বেশি, তাই আমরা বেশি রেটে কিনে হচ্ছে। হালকা একটু বাড়ছে আর কি, তবে একটু সামনে বাড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ তো জানেন কেমন, একটু হইলে একটু বাড়ায় এলাই আর কি। সাশ্রয়ী মূল্যে এসব সুরক্ষা সামগ্রী বিক্রিতে সরকারের তদারকি চান ক্রেতারা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে। এই অঞ্চলের বিপুল সম্পদ ব্যবহার করে দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র্য দূরীকরণে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ আর নেপালের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ জানান নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশকে আলাদা করে দেখার সুযোগ নেই। জাতীয় প্যারেড স্কোয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষষ্ঠ দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য বাংলার মাটি আমার মাটি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঞ্চালনায় স্বাগত ভাষণ দেন শিক্ষামন্ত্রী দীপুমণি। আলোচনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আগরতলা ষড়যন্ত্র মামলা। বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। দেশের অগ্রযাত্রার প্রশংসা ছিল তার কণ্ঠে। নিকট মিত্রকা हैसियतमा नेपालले বাংলাদেশको নিরন্তর আর্থিক প্রগতি। জাতির পিতার জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নিরন্তর উন্নতি দেখতে চায় নেপাল। রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মরণ করেন মুক্তিযুদ্ধে নেপালের সহযোগিতার কথা। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির আলোকবর্তিকা হয়ে তিনি বিশ্বকে করেছেন আলোকময়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সকলকে উদ্যোগী হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র্য দূরীকরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা অস্বীকার করার উপায় নাই যে দক্ষিণ এশিয়ার এক বিশাল সংখ্যক মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বাস করে। বিপুল সংখ্যক মানুষ এখনো অর্ধাহার বা অনাহারে থাকে। অনেকে জীবন ধারণে ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এই অঞ্চলের মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব। একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চলকে দারিদ্র্যমুক্ত উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রয়াস আমরা অব্যাহত রাখব। অনুষ্ঠানে অতিথিদের মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক তুলে দেন মুজিব জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সরকারের 2020 সালের গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সোমবার বিকেলেই পুরস্কার ঘোষণা করে। মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে যারা সামাজিক, অর্থনৈতিক ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের এই পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ স্বাধীন করে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তরণে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধুকে এই পুরস্কার দেওয়া হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের আগ মুহূর্তে বঙ্গবন্ধুর এই সম্মাননা পাওয়া দুদেশের সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুরস্কারের অর্থমূল্য 1 কোটি রুপি। সঙ্গে দেওয়া হয় মানপত্র ও ঐতিহ্যপূর্ণ হস্তশিল্প সামগ্রী। তেমন কোনো আশার বাণী না থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে পানি বন্টন নিয়ে আশা ছাড়েনি তিস্তাপাড়ের মানুষ। তাদের বিশ্বাস, মোদীর সফরকালে তিস্তা নদী নিয়ে জটিলতার অবসান হতে পারে। লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়ের রিপোর্টে বিস্তারিত। পানি নেই এক সময়ের খরস্রোতা তিস্তায়। নদী শুকিয়ে চারদিক খাঁকা করছে। মাইলের পর মাইল শুধু বালুচর। আবাদি জমিতে সেচের পানিও মিলছে না। তিস্তার উপর নির্ভরশীল পরিবারগুলোকে কর্মহীন হয়ে কাটাতে হচ্ছে দুর্বিষহ জীবন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে আসার স্বপ্ন দেখছেন তিস্তা পাড়ের লাখো মানুষ। পানি নেই, পানি শুকায় গেছে, সবগুলো চর পড়ে গেছে। আমরা যে পানি ঠিক মতো পাচ্ছি না, অনেক কষ্টের মাঝে দিন কাটাচ্ছি আমরা। নরেন্দ্র মোদীর কাছে আকুল আবেদন, তিস্তা পানি চুক্তিটা যখন করে আমাদের আকুল আবেদন যেন এইটা তিস্তা নদীর খননটা যেন উনি একটু সহযোগিতা করে। তিস্তা নদী খনন করা হলে এটি প্রবাহিত হবে একটি চ্যানেলে, দুধারে উজ্জীবিত হবে কয়েক হাজার হেক্টর আবাদি জমি। সারা বছর নদীতে মিলবে পানি, প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য। নদীর মধ্যে পড়িয়েছে, বাড়ি ভিজিয়ে সবকিছু পড়িয়েছে, কিন্তু এখন মনে হয় বাড়ি করার মতো জায়গা নাই। মাছ পাইতাম, অনেক আবাদ কৃষি ভালো হইতো, তাহলে আমার অনেক সুবিধা হইতো। আমাদের অনেক বাড়ি ঘর ব্যস্ত বা ভাঙন থেকে এই জায়গা তো জায়গা মনে এখন তো আমার ভেসে বেড়ান লাগতো না, মাছ খুব হইতো, নদীতে পানি থাকতো। হিস্সা অনুযায়ী নদীর পানি বন্টন হলে তিস্তা বাঁচবে, মানুষ বাঁচবে, আর বাঁচবে পরিবেশ ও জীববৈচিত্র্য। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে তিস্তার পানি নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হতে পারে, এমনটাই আশা তিস্তা পাড়ের মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোক না কেন, দল কাউকে ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ওবায়দুল কাদের সকালে নওগাঁ জেলার পোরশা উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খেয়াল খুশি মতো কথা বলা দল ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করলে আওয়ামী লীগই ইতিহাস থেকে মুছে যাবে। দলের নেতাদের রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে ঢাকা জেলা বিএনপি। এতে নেতাকর্মীদের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সরকার বিবর্ণ করে তুলেছে। নিজেরা ছাড়া আর কাউকেই কোনো অনুষ্ঠান করতে দেয়া হচ্ছে না। অন্যান্য বছর স্বাধীনতা দিবসে যতটুকু সুযোগ পাওয়া যেত সে সুযোগটুকু এবার রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, ৬০ বছরের বেশি বয়সী কেউ হজে যেতে পারবেন না, এমন কোনো তথ্য জানায়নি সৌদি সরকার। এমনকি কোটাও চূড়ান্ত হয়নি। তবে পবিত্র হজ পালনের জন্য এরই মধ্যে নিবন্ধন করা ৬১,০০০ যাত্রীকে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব সভাপতি জানিয়েছেন, সৌদি সরকার যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই প্রস্তুতি নেবেন তারা। শত বছরের মধ্যে করোনা সংক্রমণে গেল বছর পবিত্র হজ থেকে বঞ্চিত হন বিশ্ববাসী। শুধু সৌদি আরবে অবস্থানকারী বাছাই করা কিছু মানুষ সীমিত পরিসরে হজ পালন করেন। তবে এবার হজ পালনে আশাবাদী বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত হজ অনুষ্ঠানের বিষয়ে কোনো দিক নির্দেশনা দেয়নি সৌদি সরকার। এমন কোনো কিছু নেই যে ক্লিয়ার করব আপনাদেরকে সব কিছু। এটা ক্লিয়ার করব কখন? যখন সৌদি গভর্নমেন্ট রাজি হবে যে এবার হজ হবে, তখন তারা ফর্মাল একটা আমাদেরকে চিঠি দিয়ে জানাবে। জানানোর পরে তারপরে হয়তো তাদের সাথে একটা চুক্তি হবে। যে কত সংখ্যক লোক যাবে সেটা তো আমরা জানি না। সীমিত আকারে হতে পারে, একদম অল্প হতে পারে, সীমিতর মধ্যে একদম অল্প আকারে হতে পারে। 2020 সালে নিবন্ধিতদের মধ্যে 60,706 জন এখনও অপেক্ষায় আছেন হজ পালনে। তাদের মধ্যে 38,403 জনের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, আর ষাটোর্ধ্ব হজযাত্রী 22,303 জন এবং 18 বছরের নিচের হজযাত্রী 525 জন। হজযাত্রীদের মধ্যে বেশিরভাগই বেসরকারি এজেন্সির মাধ্যমে গিয়ে থাকেন। আর এই এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি বললেন, যাত্রীদের প্রস্তুত রাখতে এজেন্সিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রস্তুতির দিক থেকে আমরা এগিয়ে আছি। সৌদি সরকারের কি নিয়মগুলি ইতিমধ্যে অ্যানাউন্স হয়েছে, প্রোটোকলগুলি অ্যানাউন্স হয়েছে, আর সম্ভাব্য কি হতে পারে বিষয়গুলিকে মাথায় রেখে হজ যাত্রীদেরকে নিয়ে আগাম প্রস্তুত হয়ে থাকা, এই কাজটি হাব এবং ধর্ম মন্ত্রণালয় মিলে আমরা করে রেখেছি। 2021 সালে হজে যাওয়ার প্রস্তুতি হিসেবে নিবন্ধিত সবাইকে মে মাসের আগেই টিকা নিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ও হাব।
মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের রুখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। সোমবার বিকেল ৫:৩০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে, বালুখালীর ৮ নম্বর ক্যাম্প থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা আরও ২টি ক্যাম্পে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে রামু ও কক্সবাজার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আইপিএলে খেলতে চেয়ে বোর্ডকে দেয়া সাকিব আল হাসানের ছুটির চিঠি ফাঁস হয়েছে। সেখানে আইপিএলে খেলার বিষয়ে গুরুত্ব পেলেও টেস্ট খেলতে না চাওয়ার বিষয়টি সরাসরি উল্লেখ নেই বা শ্রীলঙ্কায় সাকিব টেস্ট খেলতে চান এমন কিছুও বলা নেই। বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল মনে করছেন, সিনিয়র ক্রিকেটারদের সাথে বোর্ডের সাথে দূরত্ব তৈরি হয়েছে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখকর বিষয় নয়। কি ছিল সাকিব আল হাসানের চিঠিতে? আকরাম খান বলেছেন, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পরিবর্তে আইপিএলে খেলতে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন সাকিব। অন্যদিকে সাকিব বলছেন, টেস্ট না খেলতে চাওয়ার কথা তিনি বলেননি। শেষ পর্যন্ত ফাঁস হয়েছে সাকিবের সে চিঠি। সেখানে আইপিএলে খেলার বিষয়টি গুরুত্ব পেয়েছে, একই সাথে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের কথাও উল্লেখ ছিল। সাকিব এই সিরিজে খেলবেন কিনা সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি, বরং চিঠিতে পরিষ্কার টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে লঙ্কায় সিরিজের পরিবর্তে আইপিএলকেই গুরুত্ব দিতে চেয়েছেন সাকিব। চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে এমন কথা বলতে পারেন কিনা সে নিয়েও আছে প্রশ্ন। বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল কোড অফ কন্ডাক্টের বিষয়টি তুলে ধরলেন। আপনি জানেন, যারা চুক্তিবদ্ধ খেলোয়াড়রা থাকেন জাতীয় পর্যায়ে, চুক্তির আওতায় যে নিয়মাবলী থাকে বা কোড অফ কন্ডাক্ট থাকে, এর মধ্যে উল্লেখ থাকে তারা কোন পর্যন্ত বলতে পারবেন বা বলতে পারবেন না। বোর্ড যদি মনে করে তার প্রয়োজনে টেস্টের প্রয়োজন ছিলই, তাহলে অবশ্যই তাকে ছাড়া উচিত হয়। হ্যাঁ, আর ২ নম্বর, যে আমাদের মূল চুক্তিতেই যদি থাকে যে একজন খেলোয়াড় দেশের প্রয়োজনে যে টিমে খেলতে তাকে খেলতে হবে, তাহলে যাওয়ারই কথা না। তাহলে ডিপেন্ড করে আপনার খেলোয়াড়দের সাথে চুক্তির ধারাগুলা কি, সেই ধারা বাইরে যেত না সাকিব কিছু করতে পারবে না বোর্ড কিছু করতে পারবে। খেলোয়াড়দের সাথে বোর্ড পরিচালকদের মতের দূরত্বও দেখতে পাচ্ছেন তিনি। সিনিয়র কিছু খেলোয়াড়ের সাথে আমার মনে হয় বোর্ডের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা যে কোনো কারণে হতে পারে। একজন খেলোয়াড়ের পছন্দের জায়গা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোনোভাবে হতে পারে না যে আমি এই ফরম্যাটে খেলবো বা এই ফরম্যাটে খেলবো না। মঙ্গলবার ভোররাতে ঢাকায় ফিরছেন সাকিব আল হাসান। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার পরপরই তলাবিহীন ঝুড়ির তকমা দিলেও যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান সহ বিশ্বের পরাশক্তিগুলোর স্পটলাইট এখন বাংলাদেশ কেন্দ্রিক। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অবস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সফল কূটনীতির কারণে বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে এসব দেশের। ইমরুল কায়েসের রিপোর্ট। 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জনের পর বঙ্গবন্ধুকে পাকিস্তান কারাগার থেকে মুক্ত করা এবং বিভিন্ন দেশের স্বীকৃতি অর্জনই ছিল বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। সে সময়ের সরকার ও বন্ধু দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টায় পাক কারাগার থেকে মুক্ত হয়ে 10 ফেব্রুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু। এরপর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি বহির্বিশ্বের স্বীকৃতি আদায়ে কূটনৈতিক পদক্ষেপ নেন তিনি। মাত্র 3 মাসের মধ্যেই ভারতের মিত্র সেনাদের ফিরিয়ে দিতে সক্ষম হন বঙ্গবন্ধু, যা বিশ্ব ইতিহাসে বিরল। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধুর এমন পররাষ্ট্রনীতির ফলে তাঁর জীবদ্দশাতেই ভারত, নেপাল, ভুটান, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি পায় বাংলাদেশ। লাভ করে জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ, জোট নিরপেক্ষ আন্দোলন সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ। 1974 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে দেশের জন্য বিরল সম্মান বয়ে আনেন বঙ্গবন্ধু। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা, অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
ওই বছরই যোগ দেন পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে। মুসলিম বিশ্বের সাথে সম্পর্কের বীজ বপন করেন তিনি। ৭৪-এ বঙ্গবন্ধু যখন লাহোর কনফারেন্স ওআইসি কনফারেন্সে যান এবং তার একমাত্র বড় শর্ত ছিল সেটা হলো যে পাকিস্তান রেকগনিশন ছাড়া তিনি যাবেন না, এবং সেই রেকগনিশন পাওয়া হলো। এবং সেই রেকগনিশনের ফলে এবং যেহেতু ওআইসি সাপোর্ট ছিল, তাতে আমাদের ফুল মেম্বারশিপ পেতে আর কোনো ঝামেলা নেই। তো ওটা হলো সবচেয়ে বড় ইফোর্ট। পরবর্তীতে জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক আরও বাড়ে। তাঁর আমলেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শ্রমবাজারে শুরু হয় লোক পাঠানো। 1989 সালে জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। স্বৈরাচার এরশাদ আমলে বৈশ্বিক অঙ্গনে দীর্ঘ স্থবিরতার পর 1999 সালে শেখ হাসিনা সরকারের আমলে আবারও বড় অর্জন যোগ হয় বাংলাদেশের কূটনীতির পালকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পায় 21শে ফেব্রুয়ারি। জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ এখন প্রথম স্থানে। এর মধ্য দিয়ে বিশ্ব কূটনীতিতে অন্যরকম সমীহ অর্জন করেছে দেশ। বহির্বিশ্বের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে নানা কূটনৈতিক প্রচেষ্টা ছিল বাংলাদেশের। মিয়ানমারের সাথে সমুদ্র সীমার সমাধান সহ চীনের সাথেও কৌশলগত সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে বাংলাদেশ। 1996 সালে বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময় সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের কূটনৈতিক দৃঢ়তায়। একেবারেই নিকটতম প্রতিবেশী ভারত, কোনো সন্দেহ নেই। তার সাথে আমাদের সম্পর্ক এখন বলতে গেলে ভালো অবস্থায়। তিস্তা নদী থেকে শুরু করে বর্ডার কেলিং, এমনকি মাঝে মধ্যে আমরা দেখি যে নন ট্রেডিশনাল ব্যারিয়ার তারা বাড়িয়ে দেন। পেঁয়াজের ব্যাপার আমরা সবাই জানি। এগুলো থাকার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে ওই ধরনের বড় আকারে বৈরী সম্পর্ক হয়নি কখনো। আমাদের স্বাধীনতার পরে আমরা ছিলাম চলাবিহীন জুড়ি, আর আমরা এখন হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি, সম্ভাবনাময় দেশ। আগে আমরা বিদেশের উপর নির্ভরশীল ছিলাম, দানের উপর নির্ভরশীল ছিলাম। 97% আমাদের কিসে আসতো বিদেশের সাহায্যে, এখন আমাদের 1.5%। আমাদের অবস্থান খুব ভালো। বাংলাদেশ শুড বি প্রাউড অফ দ্যাট কান্ট্রি। তিস্তা চুক্তির বাস্তবায়ন না হওয়া এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে না পারা দেশের কূটনীতিতে কালো দাগ হয়ে রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিছু ব্যর্থতা থাকলেও বাংলাদেশের গত 50 বছরের কূটনীতির ইতিহাস সফলতার। কারো সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। বঙ্গবন্ধুর দেখানো এই কূটনীতির পথেই হাঁটছে দেশ। এভাবে চলতে থাকলে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি অল্প দিনের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি শক্ত অবস্থান অর্জনে সক্ষম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। স্বামীর বিরুদ্ধে মামলা করায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রকাশ্যে এক নারীকে মারধর করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউ। ময়মনসিংহ থেকে অমিত রায়ের পাঠানো রিপোর্ট। স্বামীর বিরুদ্ধে মামলা করায় এভাবেই নির্যাতন করা হয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গৃহবধূ ইয়াসমিন আক্তারকে। প্রেমের বিয়ে হলেও বিভিন্ন সময় যৌতুক চেয়ে ইয়াসমিনকে নির্যাতন করে পাভেল। 2019-এর নভেম্বরে স্বামীর বিরুদ্ধে মামলা করেন ইয়াসমিন। বিভিন্ন সময় মামলা তুলে নিতে তাকে হুমকি দেওয়া হয়। 10 মার্চ প্রকাশ্যে নির্যাতন করা হয় ইয়াসমিনকে। যৌতুকের টাকা আমি দেয়কে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করতেছে, বলতেছে যৌতুকের টাকা দিয়ে ডারে তোরে ঘরে রাখবো না। 5 লাখ টাকা দিয়েছি, একসাথে দেই নাই, মানে বিভিন্নভাবে দিছি। দেওয়ার পরেও তারপরেও অবশ্য আমি আমার শরীরে হাত তুলছে, মাথায় চুলের চিপ দিয়ে এখানে মারছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ভবিষ্যতে এরকম দৃষ্টান্ত হোক যাতে আর কোনো নারীর উপর এরকম অত্যাচার করার কেউ সাহস না পায়। এ ঘটনায় নির্যাতিতার ভাই বাদী হয়ে 18 মার্চ একটি মামলা করেন। এইভাবে প্রকাশ্যে নারীর প্রতি সহিংসতা এটা আমরা বরদাস্ত করব না। যারা আক্রমণকারী তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি এবং থানা পুলিশ এভাবে কাজ করছে। নির্যাতনের ঘটনায় বিচারের পাশাপাশি যৌতুক চাওয়ার অভিযোগে করা মামলারও দ্রুত বিচার হবে, এমনটাই নির্যাতিত নারীর স্বজনদের প্রত্যাশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোজার আগেই দাম বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের। 1 মাসের ব্যবধানে ভোজ্য তেলের দাম বেড়েছে কেজিতে 40 টাকা,
দাম বেড়েছে ছোলা, ডাল, চিনির। বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাজার স্বাভাবিক রাখতে বেঁধে দেওয়া দামে বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটর করা হবে। সপ্তাহ তিনেক পরেই রমজান। বছর ঘুরে ধর্মীয় ইবাদতের এই মাসের আগেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি যেন রীতিতে পরিণত হয়েছে। বাজার ঘুরে দেখা যায় 2 মাস আগে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল 480 টাকা, এখন বিক্রি হচ্ছে 630 টাকায়। কেজিতে 5 টাকা বেড়ে চিনি ও ছোলা বিক্রি হচ্ছে 70 টাকায় দরে। প্রায় অ্যাভারেজ আপনার প্রতি 5 লিটার তেলে এই 2 মাসের ভিতরে 150 টাকার বেশি বাড়ছে। একটা আইটেমে যদি 150 টাকা হয়, রোজার তো প্রচুর জিনিসপত্র কিনতে হবে, অনেক বেশি। সেটা আমি না হয় কিনে ফেললাম, কিন্তু আরও সাধারণ মানুষ যারা, তাদের জন্য তো অনেক কষ্টকর। মাল তো আমরা টাকা দিতেছি, মাল আসতেছে, কোনো মালের অভাব নাই, কিন্তু দাম বেশি। এই সিন্ডিকেটটা কোম্পানি করতেছে। দাম বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা। রমজানের আগেই বাজার মনিটরিংয়ের দাবি তাদের। কালচারটা এরকম হয়ে গেছে, রমজান আসলে নিত্য প্রয়োজনের দাম বাড়ে আর অন্যান্য দেশে কিন্তু কমে, কিন্তু আমরা কমার কখনো কোনো সিচুয়েশন দেখিনি, কমে সবসময় বাড়াতে থাকে। রমজান এখনো দেরি আছে, এখন থেকে বাড়তেছে সবকিছু। যেভাবে জিনিসের দাম বাড়তেছে সেভাবে মধ্যবিত্ত মানুষ কিভাবে চলবে, কিভাবে করবে? ব্যবসায়িকরা তারাই সিন্ডিকেট করে বাজারের দামটা বাড়ায়, এই জন্য যেন সরকার এই জিনিসটা ফলো রাখে। এদিকে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার আশ্বাস দেন। পুরা মনিটরিং করবো দামের ব্যাপারে, আমাদের ভোক্তা অধিকার, আমরা সমস্ত ডিসি ডিভিশনাল কমিশনারকে বলেছি যে প্রাইস ফিক্স আপ করে দেওয়া হবে, কোন অবস্থাতে যেন তার চেয়ে বেশি দামে বিক্রি না হয়। বাজারে অপরিবর্তিত রয়েছে সব ধরনের মশলার দাম। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। মশা নিধনে এবার ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর উত্তরায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন আদর্শ, রাষ্ট্রচিন্তা ও 6 দফার উপর চিত্র প্রদর্শনী উদ্বোধন করে এ তথ্য জানান তিনি। অঞ্চল ভিত্তিক করব এবং এক একটি অঞ্চলের মধ্যে সকল মেশিনগুলো থাকবে এবং এটা ওয়ার্ড ভিত্তিক হবে। আমরা করেছিলাম বিভিন্ন অঞ্চল থেকে মেশিন আরেকটা অঞ্চলে নিয়ে গেছিলাম। এটি দেখছি এখানে কমেছে মশা, কিন্তু আমাদের মেশিনগুলো কিন্তু নষ্ট হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের আরও মডার্ন ইকুইপমেন্ট আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদেরকে 4th জেনারেশনের ওষুধ আমাদেরকে আনতে হবে এবং আমরা সেভাবে আমরা এগোচ্ছি। আমরা পুলিশ কর্মকর্তা নিয়োগে আলাদা নিয়োগ বিধি দরকার বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। সোমবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। নারীবান্ধব পুলিশিংয়ের জন্য পুলিশের যোগ্য নারী সদস্যের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। পুলিশের পাশাপাশি সবকিছুরই আধুনিকায়নের দরকার বলে মন্তব্য করেন তিনি। সামাজিক পরিবর্তনের সাথে সাথে পুলিশকেও পরিবর্তন করার কথা জানান বেনজির আহমেদ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি। ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও শিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক শিকদারের চেহলাম ও দোয়া মাহফিল হয়েছে সোমবার বাদজোহর। রায়ের বাজারে ZH শিকদার ওমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে মরহুম জয়নুল হক শিকদারের পরিবারের সদস্যরা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, শিকদার গ্রুপ অব কোম্পানিজের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই যোগ দেন। গেল 10 ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। দৈনিক জনকণ্ঠের সম্পাদক প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ ভোরে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর আতিকুল্লাহ খান মাসুদকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 71 বছর। ছেলে দেশে ফিরে আসার পর আতিকুল্লাহ খানের দাফন সম্পন্ন হবে। 1993 সাল থেকে আতিকুল্লাহ খান মাসুদের সম্পাদনায় দৈনিক জনকণ্ঠ প্রকাশ হয়ে আসছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চম দিনেও জমেনি বইমেলা। এখনও বিক্রি না বাড়ায় হতাশ প্রকাশকরা, তবে এখনও ভালো কিছুর প্রত্যাশায় তারা। এদিকে গল্প উপন্যাসের চেয়ে এবারের মেলায় মোটিভেশনাল বইয়ের প্রতি আগ্রহ তরুণদের।
4 দিন পেরিয়ে গেল মেলা প্রাঙ্গণে এখনো নেই চিরচেনা ভিড়। যারা আসছেন তারা আসছেন মূলত ঘুরতে। বই কেনার প্রতি এখনো ঝোঁক কম, তবে ছিল পরিচিত মুখদের সাথে সেলফি তোলার হিড়িক। বইমেলায় আসলে এই একটা সুযোগে আমার যারা অডিয়েন্স আছে, পাঠক আছে বা 10 মিনিট স্কুলের যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখা যায়, কথা বলা যায়, তাদের আবেগ অনুভূতি বোঝা যায়, তারা কি পছন্দ করছে জানা যায়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি পছন্দ করছে না সেটা বোঝা যায়। বইমেলায় আমার এই দুটো বই বের হয়েছে, একটা হচ্ছে সবার জন্য ভোকাবুলারি বুক আর আরেকটা হচ্ছে ঘরে বসে স্পোকেন ইংলিশ। লেখক প্রকাশকরা বলছেন গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনীর চেয়ে এবার ক্যারিয়ার নির্ভর বইয়ের প্রতি আগ্রহ বেশি। দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে আর কি এই বইগুলো পড়ে, এই কারণে আর কি মোটিভেশনাল বইগুলো আমাদের জন্য বেশি জরুরি। রাইটারদের সাথে ছবি তোলার জন্যই বই কেনা হয়, ওইভাবে এমন না যে পড়ার জন্যই কিনে, এরকম না। এখানে অনেক ধরনের আর কি বই পাওয়া যায়, আমরা সেটা কিনতে ভালোবাসি। বইমেলা এমন একটা জায়গা যার প্রত্যেকটা জায়গাতে বই আর সবকিছুই সুন্দর। বিক্রিতে হতাশ প্রকাশকরা, তবে করোনার মাঝেও বইমেলা যে হচ্ছে এতেই খুশি তারা। রবিবার রাতে শিশু চত্বরের কিছু স্টলে চুরির অভিযোগ প্রকাশকদের। কে আমার ড্রয়ারে টাকা ছিল, টাকা নিয়ে গেছে, একটা দামি ফ্যান ছিল, তারপরে আরও যেটা দেখি ধরি এটাই নাই। লোকজন গত বছরের তুলনায় খুবই কম। একেবারেই যে মেলা নিরাশ এমন কিছু না, এবং সামনে তো আরো অনেক দিন আছে, আশা করি সামনে অনেক ভালো কিছু হবে। মেলার পঞ্চম দিনে নতুন বই প্রকাশ হয়েছে 139টি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় 7 মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু সংখ্যাও 2.5 মাসের সর্বোচ্চ। তৎপর অসাধু ব্যবসায়ীরা, বেড়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র্য দূরীকরণে একসাথে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের নিরন্তর উন্নতি কামনা নেপালের রাষ্ট্রপতি। নিজেরা ছাড়া আর কাউকে অনুষ্ঠান করতে না দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিবর্ণ করে তুলেছে সরকার, অভিযোগ বিএনপি। এখনো চূড়ান্ত হয়নি হজ যাত্রীদের কোটা, করোনার টিকা দেওয়ার প্রস্তুতি চলছে নিবন্ধিত 61,000 জনকে, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। বোর্ডকে দেওয়া সাকিবের ছুটির চিঠি ফাঁস, আইপিএলে খেলার বিষয়টি গুরুত্ব পেলেও তাতে শ্রীলঙ্কায় টেস্ট খেলার বিষয়ে স্পষ্ট নেই কিছুই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।